আসেন বিসমিল্লাহির রহমানির রহিম ভেক্টর চ্যাপ্টারটা শুরু করি। শোনো, ফিজিক্সে তুমি হচ্ছে যত যাই কিছু পড়ো না কেন, যতগুলো অধ্যায় আছে আর কি, ফিজিক্স হচ্ছে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে মোট হচ্ছে 21টা অধ্যায় আছে। কয়টা অধ্যায় আছে? 21টা। ফার্স্ট পেপার হচ্ছে 10টা আর সেকেন্ড পেপার হচ্ছে 11টা। মোট কত হলো? 21টা। এই 21টা চ্যাপ্টারের মধ্যে সবগুলাতেই ভেক্টরের কোনো না কোনো কিছু আলোচনা আছে। তাহলে একটা স্টুডেন্ট সে মনে করা হচ্ছে ভেক্টর পারে না, বাট সে ফিজিক্সের বাকি 20টা অধ্যায় করতে যাবে, এমনটা হবে না। তাহলে তোমাকে যদি ফিজিক্সের অধ্যায়গুলো বুঝতে হয় তাহলে ভেক্টর বোঝাটা ম্যান্ডেটরি। তুমি ভেক্টর না বুঝে কোনো কিছু করতে পারবে না। তোমার এভরিথিং করার ক্ষেত্রে কি লাগবে? ভেক্টর লাগবে। তাই ভেক্টরে যদি কোনো স্টুডেন্টের গ্যাপ থাকে, ওর মানে ফিজিক্স পুরাই 20 লাগবে, মানে মনে হচ্ছে ফিজিক্স পড়ে সে মজা পাচ্ছে না। বুঝতে পারছেন? এই জন্য আমাদের ভেক্টরটা বোঝা খুব 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 ইম্পর্টেন্ট। আসেন, প্রথমত আমরা ফিজিক্সে যেটা আলোচনা করি সেটা হচ্ছে রাশি। একদম জিরো লেভেল থেকে আমরা স্টার্ট করতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? জিরো লেভেল থেকে স্টার্ট করতেছি, যেন বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখন আসো, ফিজিক্সের রাশিকে আমরা দুই ভাগে ভাগ করি। সবাই লেখো। নাম্বার 1 হচ্ছে স্কেলার রাশি, নাম্বার 2 হচ্ছে ভেক্টর রাশি। নাম্বার 1 হচ্ছে স্কেলার রাশি আর নাম্বার 2 হচ্ছে কি? ভেক্টর রাশি। তাহলে রাশি কয় রকমের? দুই রকমের। একদম সিম্পল কথাবার্তা। স্কেলার রাশির ক্যারেক্টারিস্টিক্স কি? শুধুমাত্র মান থাকবে বাট দিক থাকবে না। মান থাকবে বাট দিক থাকবে না। আর ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও দিক উভয়ই থাকবে। মান ও দিক উভয়ই থাকবে। যখনই আমি বলবো যে হচ্ছে রাশি হচ্ছে দুই রকমের, স্কেলার রাশি আর ভেক্টর রাশি, মান ও দিকের উপর ডিপেন্ড করে এরা দুই রকমের হয়ে থাকে। হ্যাঁ, এবার চলে আসবো হচ্ছে তাদের এক্সাম্পল। স্কেলার রাশির বেশ কিছু এক্সাম্পল আছে, ভেক্টর রাশির বেশ কিছু এক্সাম্পল আছে। তবে স্কেলার রাশির এক্সাম্পলের মধ্যে আমরা বারবার পরীক্ষায় যেগুলো আসতে দেখেছি সেগুলো হচ্ছে, স্কেলার রাশির মধ্যে কি আছে দেখো? তাপমাত্রা, জড়তার ভ্রামক, এগুলো কিন্তু একটু ধরা যায় না। হ্যাঁ, তাপমাত্রা, জড়তার ভ্রামক, তাপমাত্রা স্কেলার রাশি, জড়তার ভ্রামক স্কেলার রাশি। তারপরে হচ্ছে কাচ, তারপরে হচ্ছে তাপ, তারপরে হলো দ্রুতি। এই এক্সাম্পলগুলোই মনে রাখবা। ঠিক আছে? এগুলো হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি এক্সাম্পল, যে কোনো ভ্রামক। তুই মনে রাখবি পৃথিবীর সকল ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি। কি বললাম? পৃথিবীর সকল ভ্রামক হচ্ছে কি? ভেক্টর রাশি, এক্সেপ্ট জড়তার ভ্রামক। এক্সেপ্ট কি? জড়তার ভ্রামক। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। পৃথিবীর সকল ভ্রামক হচ্ছে কি রাশি বলতো? ভেক্টর রাশি। কিন্তু জড়তার ভ্রামক কি নয়? ভেক্টর রাশি নয়। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে মান ও দিক উভয়ই থাকবে। এই ক্ষেত্রে আমাদের বললাম যে কোনো ভ্রামক, জড়তার ভ্রামক ব্যতীত যে কোনো ভ্রামক, প্লাস প্রাবল্য। এখন ফিজিক্সে প্রাবল্য দুই রকমের হতে পারে। সেটা হতে পারে তোমার এই বিদ্যুৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, আর চৌম্বক ক্ষেত্রে চৌম্বক প্রাবল্য। ঠিক আছে? বা ম্যাগনেটিক প্রাবল্য। তারপরে হচ্ছে তোমার প্রাবল্য, তারপর হচ্ছে তোমার টর্ক, ভরবেগ, ভরবেগ, ভরবেগ। তারপর হচ্ছে তোমার এই বেগ। তারপরে হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। কলমটা দেখো তো, লিখতে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ। ঠিক আছে? এই যে লেখা গেল। কয়টা লেখো?
আরও আছে স্মরণ, আরও আছে ত্বরণ, তারপর আছে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, খুব ইম্পর্টেন্ট। মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, কৌণিক বল, এগুলো হচ্ছে কিছু ভেক্টর রাশির এক্সাম্পল, যেগুলো এমসিকিউতে আসছে। ভেক্টর রাশিতে হাজার হাজার, কিন্তু এমসিকিউতে যেগুলো আসছে সেগুলো শেখালাম তোমাদের, যে ভেক্টর রাশি আর হচ্ছে কি স্কেলার রাশি। এক্সাম্পল পারবে না ইনশাল্লাহ? ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন, এটুকু হয়েছে সবার, লেখা কমপ্লিট করো সবাই। ঠিক আছে, এটুকু কমপ্লিট নাকি? এবার হচ্ছে আমরা নেক্সট আসি। তাহলে আমরা এখানে কি কি পেলাম বলো তো? রাশি কি জিনিস বলো তো? রাশি কি জিনিস? 9-10 ছিল রাশি, এই জন্য আমি আর বললাম না। গুড, যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় রাশি। কথাটা খুব ভালো বলছো, যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় কি? রাশি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো। এবার হচ্ছে আমরা আস্তে আস্তে ভেক্টরের দিকে আগে। বাচ্চারা, আমরা যে ভেক্টরটা পড়বো সেটা হচ্ছে এই মূল বই সিকোয়েন্সে পড়বো। মূল বই সিকোয়েন্সে পড়লে আমাদের কোনো টপিক গ্যাপ যাবে না। এর পাশাপাশি আমি যেদিন যে ক্লাসটা নেব সেই ক্লাসটা বাসায় গিয়ে মূল বইটা পড়ে ফেলবো। তুমি ইঞ্জিনিয়ারিং বলো আর মেডিকেল বলো, যেখানেই পরীক্ষা দাও না কেন, মূল বই তোমাকে মাস্ট পড়া লাগবে। ঠিক আছে, মূল বই ছাড়া তোমার হবে না। যেমন মনে করো আমি তোমাকে একটু কি পড়ালাম, বিভিন্ন রাশি সম্পর্কে পড়ালাম, আর হচ্ছে কি তার এক্সাম্পল পড়ালাম, তাই না? এখানে দেখো তো আছে কিনা স্কেলার রাশি, ভেক্টর রাশি, তাদের এক্সাম্পল বা কাকে বলে, আছে না? সো এগুলো তোমার পড়তে হবে। এবার নেক্সট টপিক কি চলে আসে দেখো তো। নেক্সট টপিক কি নিয়ে আলোচনা? ভেক্টর নিয়ে আলোচনা। তাহলে এখন আমাদের শিখবো হচ্ছে আসলে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে, ভেক্টরের প্রকৃতি ইত্যাদি। তাহলে ভেক্টর নিয়ে আলোচনা। তো ভেক্টর নিয়ে আলোচনার মধ্যে প্রথম কথাটা আমাদের মূল বই যেটা আছে, প্রতিটা ভেক্টর রাশি কি থাকবে? মান ও দিক থাকবে। এবং ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা বেশ কিছু অক্ষ বা এক্সিস ইউজ করে থাকি। যেমন মনে করো হচ্ছে আমরা ভেক্টরকে প্রকাশ করার জন্য 3টা অক্ষ নিলাম। এখানে খেয়াল করতে হবে সবার, 3টা অক্ষ নিলাম। একটা অক্ষ, 2টা অক্ষ আর 3টা অক্ষ। একটা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য আমরা 3টা অক্ষ নিলাম। এই 3টা অক্ষর মধ্যে দেখেন একটা কথা আছে, কথাটা হচ্ছে এই অক্ষগুলোকে বলা হয় হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে এক্স অক্ষ, এখানে দিলাম হচ্ছে ওয়াই অক্ষ, আর এদিকে দিলাম হচ্ছে কি জেড অক্ষ। এইগুলোর একসাথে বলা হয় হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে আজকে থেকে যেখানে যেখানে আমি এই শব্দটা ইউজ করবো তখনই বুঝে নিবা যেখানে এক্স ওয়াই জেড অক্ষ বুঝাইছি। হ্যাঁ, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার আর এটা হচ্ছে কি মূল বিন্দু। অল দ্য টাইম মাথায় রাখতে হবে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আই দ্বারা, ওয়াই করো যে ভেক্টর কাজ করে তাকে প্রকাশ করি আমরা জে দ্বারা, আর জেড করো যে ভেক্টর কাজ করে তাকে প্রকাশ করি আমরা কে দ্বারা। এইটুকু কনসেপ্ট কি তোমরা ক্লিয়ার হয়েছো? তাহলে ভেক্টরের কে আমরা 3টা এক্সিসে 3 রকমের প্রকাশ করে থাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো তোমাকে বুঝালাম যে অক্ষ বরাবর, এছাড়াও যে ভেক্টরের যে কোনো ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়েছে এরকম, লাইক দিস। ঠিক আছে, যে কোনো ভেক্টর রাশিকে এভাবে প্রকাশ করা হয়। তাহলে এভাবে ক্যাপ দিয়ে প্রকাশ করতে পারি বা এভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, ঠিক আছে, হয়েছে? তাহলে ভেক্টর চিনে ফেললো, ভেক্টর কি জিনিস চিনে ফেললো। তাহলে আমি যে তোমাদের জন্য লিখি এখন, যে 5i প্লাস 3j প্লাস 2k, তাহলে তোমরা ইজিলি বলতে পারবো না 5i, দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর এটা 5 একক, ওয়াই অক্ষ বরাবর 3 একক, আর জেড অক্ষ বরাবর
2 একক, এটা কি হয়েছে, স্মরণ হয়েছে। ঠিক আছে কিনা? এটা তুমি ইজিলি পেরে যাও। সেম কথা এভাবে লিখলেও তুমি বুঝতে পারতেছো আসলে কি হচ্ছে এখানে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর হচ্ছে কি জেড অক্ষ, কোনটা কত একক বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, এবার আসো নেক্সট। আমি কিন্তু তোমরা বলছো যে তোমরা এর আগে দুটা পড়ো নাই, দ্যাটস আমি কিন্তু একদম জিরো লেভেল থেকে স্টার্ট করছি। যারা একটু একটু পড়ছো তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, বাট সবার সুবিধার্থে আমি হচ্ছে একদম জিরো লেভেল থেকে স্টার্ট করছি। আচ্ছা নেক্সট আসো। এবার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করবো। এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের মূল বই হচ্ছে এসব ভেক্টর রাশি কীভাবে কী সেগুলো বলছে, কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থা এক্স ওয়াই জেড বলছে না? তাহলে আমি কিন্তু মূল বইটার সাথে নিয়ে পড়াচ্ছি যেন তোমাদের সমস্যা না হয়, ভেক্টরের প্রকাশ তোমরা পারবা। এখানে দুটো স্পেশাল টাইপ অফ ভেক্টর আছে, এগুলো নিয়ে আমি পরে বলবো, কারণ এগুলো এখন বললে তুমি বুঝবে না। এটা হচ্ছে টর্ক এবং হচ্ছে কৌণিক বেগ, এটা বাদ। এবার দেখো এখানে এই যে বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করছে না? আমরা এখান থেকে মূলত আজকের মূল আলোচনায় যাব। তার মধ্যে প্রথমে কি চলে আসছে দেখো তো, বিশেষ ভেক্টর। এই বিশেষ ভেক্টরের মধ্যে প্রথমে যে ভেক্টরটা নিয়ে আলোচনা করছি আমরা, সেটার নাম কি? একক ভেক্টর। এখান থেকে আমাদের আসলে মূল আলোচনাগুলো শুরু হচ্ছে। আসুন এবার ভেক্টর রাশির মধ্যে তোমাকে আগে দুইটা বেসিক জিনিস শিখে আসতে হবে, যে কোনো ভেক্টর বোঝার আগে জন্য যে কোনো জিনিস শিখে আসতে হবে। আমি সরাসরি এক্সাম্পল দিচ্ছি। মনে করা হচ্ছে এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 2j প্লাস 5k, বি ভেক্টর ইকুয়াল টু 6i প্লাস 3j মাইনাস 2k। এরকম দুইটা ভেক্টর আছে। তোমার ফার্স্ট অফ অল যেটা শেখা লাগবে সেটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয়। সেটা দেখো, ভেক্টরের মান নির্ণয় করার ক্ষেত্রে তুমি যেটা করবা, প্রত্যেকটা আই জে কে এর সহকের বর্গ করে যোগ করতে হবে। বর্গ করে কি করতে হবে? এখানে আই এর সহগ কত? 3, জে এর সহগ কত, আর কে এর সহগ কত? 5। এটা হচ্ছে ভেক্টরের মান নির্ণয়। সেম কথা এই ক্ষেত্রে, বি এর ক্ষেত্রেও 6 স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। বুঝতে পারছো কি পারোনি? জাস্ট আবার যোগ করে তো মান বের হয়ে যাবে। তাহলে এখানে কি কি পাবো? বাচ্চা 9 প্লাস 4 প্লাস 25 সমান সমান রুট ওভার 38। এখানে কি পাবো বাচ্চা? 36 প্লাস 9 প্লাস 4 সমান সমান রুট ওভার 49 সমান সমান 7। এই যে এগুলো হচ্ছে কি নির্ণয়? ভেক্টরের মান নির্ণয়। ইজিলি বুঝতে পারতেছি না? এখন আমাকে যদি বলে যে দুইটা ভেক্টরের কি করো, তোমার যোগফল নির্ণয় করো, আমি পারবো কি পারবো না? যোগফল নির্ণয় করতে বললে আমি এর সাথে আই যোগ করবো, জে এর সাথে জে যোগ করবো, কে এর সাথে কে যোগ করবো। তাহলে আমি এখানে যোগফল ইজিলি পেয়ে যাচ্ছি। যোগফল পেয়ে যাচ্ছে এখানে 9i প্লাস 5j প্লাস 3k। এটা হচ্ছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। কথাই বুঝতে পারছি কি পারিনি? তাহলে এটা হচ্ছে কি নির্ণয়? ভেক্টরের যোগফল নির্ণয়। ভেক্টরের কি নির্ণয়? মান নির্ণয়। এখন মান নির্ণয়টা কেন শিখালাম সেটা তুমি বুঝতে পারবা যতক্ষণ একক ভেক্টর পড়াবো। আচ্ছা, একক ভেক্টর, তাহলে আমাদের এখন ব্যাপার হচ্ছে একক ভেক্টর। মূল আলোচনা হচ্ছে কাকে নিয়ে? একক ভেক্টরকে নিয়ে। একক ভেক্টরকে নিয়ে। একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 একক তাকে বলা হয় একক ভেক্টর। যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান কত একক? 1 একক, তাকে আমরা কি বলি? একক ভেক্টর বলি। একক ভেক্টর নির্ণয় করার জন্য একক ভেক্টরকে আমরা প্রকাশ করি সাধারণত এরকম এ ক্যাপ দ্বারা বা এরকম বি ক্যাপ দ্বারা। মোট কথা হচ্ছে এরকম একক ভেক্টরকে এরকম স্মল লেটারে কি করা হয়? প্রকাশ করা হয়ে থাকে। এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে একক ভেক্টরের এটা কি, সূত্রটা কি, উপরে থাকবে হচ্ছে যে কোনো ভেক্টর রাশি প্লাস নিচে থাকবে হচ্ছে ওই ভেক্টর রাশির মান।
তাহলে কোনো ভেক্টর রাশিকে ওই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে আমরা যে ভেক্টরটা পাবো তাকে বলা হবে কি ভেক্টর? একক ভেক্টর। বুঝতে পারছি? তাহলে এখন যদি আমাকে সিম্পলি বলে কেউ একজন আমাকে যখন সিম্পলি বলে যে বাচ্চারা এর মান দেওয়া আছে হচ্ছে 3i প্লাস 2j প্লাস 5k, তাহলে আমি এখন এখান থেকে চাইলে এই ভেক্টরের মান বের করতে পারবো কি পারবো না? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার রুট ওভার 38। তাহলে এই ভেক্টরটার জন্য একক ভেক্টর হবে এ ক্যাপ ইকুয়াল টু উপর থাকবে ভেক্টর রাশি কি আছে দেখো তো 3i প্লাস 2j প্লাস কি 5k ডিভাইডেড বাই রুট ওভার কত 38। এখন তুমি চাইলে এইটুকুও রেখে দিতে পারো, অথবা তুমি চাইলে এখানে আর একটা লাইন বাড়াইতে পারো। আরেকটা লাইন কেমনে বাড়াইতে পারো? এখানে এই যে রাশিগুলো আছে যে মানগুলো আছে সবগুলোর 3/√38i 2/√38j 5/√38k, বাস এইটুকুভাবে লিখতে পারো। ঠিক আছে? হুম হুম এভাবে করতে পারো। আমি কিন্তু একদম সিম্পল জায়গা থেকে শুরু করছি। তাহলে এক ভেক্টরটা দেখতে ঠিক এরকম হবে, এ ভেক্টর ইকুয়াল টু উপরে থাকবে হচ্ছে কি ভেক্টর রাশি, নিচে থাকবে ওই ভেক্টর রাশির মান। বুঝতে পারছো কি পারোনি? উপরে থাকবে কি ভেক্টর রাশি আর নিচে থাকবে কি ওই ভেক্টর রাশির মান। এই হচ্ছে আমাদের পারা যাবে ইনশাল্লাহ নাকি? ওকে, এবার এটা তো আমরা একটা ভেক্টর সম্পর্কে জানলাম, এটুকু তো সবার কাছে ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, এবার আমরা আসি এরপর টপিক হবে। এরপর টপিকের মধ্যে আমরা সম্পূর্ণ ভেক্টরের যে ক্লাসিফিকেশন এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সঠিক ভেক্টর, আরটা হচ্ছে শূন্য ভেক্টর। একটা হচ্ছে সঠিক ভেক্টর, আরটা হচ্ছে শূন্য ভেক্টর। সঠিক ভেক্টর আর শূন্য ভেক্টর। সঠিক ভেক্টরটা কি? এটা মেডিকেল কোয়েশ্চেন আসছিল। গুড। যে ভেক্টরের মান শূন্য নয় তাকে বলা হয় সঠিক ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য নয় তাকে বলা হয় সঠিক ভেক্টর, আর যে ভেক্টরের মান শূন্য হয় তাকে বলা হয় শূন্য ভেক্টর। এখন তোমাদের একটা কোয়েশ্চেন করবো আমি, বলো বাচ্চা বলো তোমার নাম কি? মাহমুদ, তুমি বলো শূন্য ভেক্টরের দিক আছে কি নেই? শূন্য ভেক্টরের দিক আছে কি নেই? বাস, এই তোমার নাম কি? ওমর আলিম। ওমর বলো শূন্য ভেক্টরের দিক আছে কি নেই? তার মানে আপনি জিরো থেকে স্টার্ট করছেন নাকি? একটু টেস্ট করলাম। অর্ণি বলো শূন্য ভেক্টরের দিক আছে কি নেই? আছে আছে। খুবই ভালো কথা বলছেন। আমাদের বইটা লাইন লেখা আছে যে শূন্য ভেক্টরের দিক নেই, এমন বিভিন্ন টিচার পড়াই যে শূন্য ভেক্টরের মান শূন্য এবং হচ্ছে কি নেই দিক নেই, বাট কথাটা এমন নয়। কথাটা কিন্তু এমন নয়, আজকে থেকে মনে রাখবা। শূন্য ভেক্টরের মান শূন্য হয় কথাটা ঠিক আছে, বাট এর দিক আছে, কিন্তু দিকটা সুনির্দিষ্ট নয়।
দিকটা কি নাই? তাহলে কথা কিন্তু দুইটা, দিক নাই একরকম কথা, সুনির্দিষ্ট দিক নাই ওটার এরকম কথা। সুনির্দিষ্ট দিক নেই মানে কি, সেটা কি এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর নাকি জেড অক্ষ বরাবর, ওরকম স্পেসিফিক কোনো দিক নেই, বাট কি আছে, দিক আছে। আর একটা কথা হচ্ছে সম্পূর্ণ দিকই নেই। দিক যদি নাই থাকতো তাহলে কি এটা ভেক্টর রাশি হইতো? তাহলে কথাটা মনে রাখবা, শূন্য ভেক্টরের মান শূন্য হয় এমন দিক সুনির্দিষ্ট নয়, দিক সুনির্দিষ্ট নয়, দিক সুনির্দিষ্ট নয়, ইম্পর্টেন্ট। তাহলে যে ভেক্টরের মান শূন্য হয় সেটাকে বলা হয় শূন্য নয়, সেটাকে বলা হয় সঠিক ভেক্টর। আর যে ভেক্টরের মান শূন্য হয় সেটাকে বলা হবে শূন্য ভেক্টর। আর এখানে দিক সুনির্দিষ্ট, দিক সুনির্দিষ্ট। এখন আমি মূল বই থেকে 3টা লাইন লেখাবো, সেটা হচ্ছে শূন্য ভেক্টর কোন কোন ক্যাটাগরিগুলোতে হইতে পারে, শূন্য ভেক্টরের ক্যাটাগরি কী কী হইতে পারে, এরকম 2টা বা 3টা লাইন লেখাবো, যেগুলো এমসিকিউর জন্য একদম 5 স্টার। তাহলে ওই জিনিসগুলো আমি লেখাবো, খেয়াল করেন। দেখো শূন্য ভেক্টরের ক্ষেত্রে প্রথম কথা যেটা, দুটো সমান মানের ভেক্টরের বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টর প্রয়োজন। তাহলে সমান মানের ভেক্টরের বিয়োগফল বোঝাতে মানে মনে করা হচ্ছে এ ভেক্টর সমান হচ্ছে 2i, এ ভেক্টর সমান কি? আবার মনে করো বাচ্চা বি ভেক্টর সমানও মনে করা হচ্ছে কি 2i। এখন আমি যদি এ ভেক্টর থেকে বি ভেক্টরকে যদি বিয়োগ করি যে হয়, তাহলে এখানে কি পাবো? জিরো পাবো না? জিরো পাবো কি পাবো না? এদের বিয়োগফল এ মাইনাস বি সমান কি পাবো? জিরো পাবো, কারণ দুইটা ভেক্টরের মানে কি ছিল? সমান ছিল। দ্যাটস ওয়াই এখানে বলছে যে দুইটি সমান ভেক্টরের বিয়োগফল বোঝাতে শূন্য ভেক্টর কি করা হয়? ইউজ করা হয়। একটা জিনিস। নাম্বার 2, সমান্তরাল ভেক্টরের ভেক্টর গুণফল প্রকাশ করার জন্য শূন্য ভেক্টর প্রয়োজন। এ ও ভেক্টর দ্বয় যদি সমান্তরাল হয় তাহলে এদের ক্রস গুণফল শূন্য হবে। এখন এই ক্রস গুণফলের ব্যাপারটা একটু বলে দিই। ভেক্টরের যে গুণফল, আমরা যে কোনো ক্ষেত্রে স্কেলার রাশির ক্ষেত্রে গুণফল তো আমরা করি, কিন্তু মনে রাখবা সবসময় ভেক্টরের গুণফল আছে দুই রকমের। ভেক্টরের গুণফল দুই রকমের, হ্যাঁ, ভেক্টরের গুণফল দুই রকমের। একটা হচ্ছে তোমার স্কেলার গুণফল, আর একটা হচ্ছে তোমার ভেক্টর গুণফল। এখন দেখো স্কেলার গুণফল হচ্ছে ডট গুণন, কি গুণন? ডট গুণন। আর ভেক্টর গুণফল হচ্ছে ক্রস গুণন। আমি এখন একটা কথা বলবো, এটা হচ্ছে লাখ টাকার কথা, যেটা এমসিকিউতে 5-6 বার আসছে। ডট গুণফল কখন শূন্য হয়? ডট গুণফল শূন্য হবে যদি দুইটি ভেক্টর লম্ব হলে, ডট গুণফল শূন্য হবে। লম্ব হলে ডট গুণ ফল ইকুয়াল টু শূন্য হবে। আর এখানে দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, হইলে এদের ক্রস গুণফল শূন্য হবে। এদের ক্রস গুণফল কি হবে? শূন্য হবে। তাহলে এদের ডট গুণফল শূন্য হবে মানে কি? এ ডট বি, দুইটা ভেক্টরের জন্য এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। আর এখানে ক্রস গুণফল শূন্য মানে হচ্ছে কি এ ক্রস বি ক্রস ইকুয়াল টু 0। বুঝতে পারছো কিনা? সো যেখানে ক্রস গুণফল শূন্য, তাহলে বুঝতে হবে ভেক্টর দ্বয় কোন অবস্থায় আছে? পরস্পর সমান্তরালে আছে, হ্যাঁ। আর যেখানে ডট গুণফল শূন্য, সেখানে বুঝতে হবে কি ভেক্টর দ্বয় লম্বভাবে আছে। কিন্তু তোমাদের কাছে ব্যাপারটা অনেকটা মুখস্থের মতো হয়ে গেছে যে ভেক্টর দ্বয় কি সমান্তরালে থাকলে তোমার ক্রস গুণফল শূন্য হবে, আর ভেক্টর দ্বয় লম্ব আকারে থাকলে ডট গুণফল শূন্য হবে। বাট লাইনটা মোটেও মুখস্থের নয়, লাইনটার পিছনে লজিক আছে। লজিকটা তোমাকে আমি দেখাচ্ছি, তোমরা আগে এইটুকু মানে জাস্ট তুলে ফেলো। কিন্তু এই কথা দুটো বলা যাবে না, কখনোই বলা যাবে না যে দুটো ভেক্টর লম্ব হইলে এদের ক্ষেত্রে কি হবে? ডট গুণফল শূন্য হবে। আর দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এদের ক্ষেত্রে ক্রস গুণফল কি হবে? শূন্য হবে। এবার আসো নেক্সট হয়েছে সবার? হ্যাঁ, তাতে করো।
হয়েছে? বাচ্চারা বুঝতে পারছে এটা? ওকে ফাইন, নেক্সট। এবার আসো নেক্সট। এবার লজিকটা বুঝে নাও। হ্যাঁ, লজিকটা বুঝলে কিন্তু এগুলো খুব সহজ। লজিকটা বুঝলে খুব সহজ। দেখো, ডট গুণফলের যে বেসিক সূত্র সেটা হচ্ছে এ ডট বি, দুইটা ভেক্টরের ডট গুণফল ইকুয়াল টু ওই সমস্ত ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ cos থিটা। অল দ্য টাইম মনে রাখবা, দুইটা ভেক্টরের ক্রস গুণফল ইকুয়াল টু ওই দুইটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা। এবার বাচ্চা ভালো করে বুঝবা, তোমার আমি বলছি যে ডট গুণফল শূন্য হবে যদি ভেক্টরটা কি হয়, পরস্পর লম্ব হলে। ভেক্টরটা কি হইলে? লম্ব হইলে। এখন লম্ব হইলে θ ইকুয়াল টু কত ডিগ্রি হয়? এবার বলতো cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে এটা পুরোটা 0 হবে কি হবে না? হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে মূল রিজন যে ভেক্টরটা লম্ব হলে তাদের মধ্যবর্তী কোণ কত হয় বলো? 0 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে দেখো ভেক্টর লম্ব, তাহলে দুইটা ভেক্টর কাজ করতেছে, একটা ভেক্টর কাজ করতেছে এই বরাবর, হ্যাঁ, আরেকটা ভেক্টর কাজ করতেছে এই বরাবর। তাহলে মনে করো এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর আর এ ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ θ ইকুয়াল টু কত ডিগ্রি হয়েছে এখানে? 90 ডিগ্রি। সেক্ষেত্রে এ ডট বি সমান কি হবে? 0 হবে। কেন 0 হবে? কারণ cos 90 ডিগ্রির মান হচ্ছে কত? 0। লজিকটা তো বুঝতে পারছো অ্যাটলিস্ট। এবার চলো আসো, দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। সমান্তরাল মানে একই দিকে চলে গেছে, দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল। এখন তুমি দেখো, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তুমি বলো এ ও বি ভেক্টর পরস্পর সমান্তরাল, আর সমান্তরালে গমনকারী যে কোনো দুটি রাশি বা যে কোনো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা ফর্মেশন হয়েছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে θ ইকুয়াল টু কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে θ ইকুয়াল টু যদি 0 ডিগ্রি হয় তাহলে আমি এখানে লিখবো এ বি সাইন 0, আর সাইন 0 ডিগ্রি মান 0, দ্যাটস ওয়াই 0। তার মানে কি বুঝতে, যদি যদি ভেক্টরদের পরস্পর কি হয়? সমান্তরাল হয়। সমান্তরাল ভেক্টরদের যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে কত? 0। আর তাদের মধ্যবর্তী কোণ 0 হইলে এ বি সাইন থিটা লিখলে আমি কি পাবো? 0 পাবো। আর অন্যদিকে ভেক্টরদের যদি লম্ব হয় তাদের তাদের মধ্যবর্তী কোণ হবে কত? 90 ডিগ্রি। ডট গুণফলের ক্ষেত্রে এবি cos থিটার জায়গায় যদি আমি 90 ডিগ্রি বসাই তাহলে কত পাবো? 0 পাবো। ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার, মুখস্থ করা লাগলো না, এক কথায় মুখস্থ করা লাগলো না। বাচ্চারা এটুকু বুঝতে পারছে নিশ্চয়ই? এটুকু বুঝতে পারছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট আসো। ওকে নেক্সট আসেন। এবার 3 নম্বর লাইনটা পর, 3 নম্বর লাইনটা পর। ব্যাক কোন ধরনের রাশি? ভেক্টর রাশি। এজন্য সমবেগে গতিশীল কোনো বস্তুর ত্বরণ কি হয়? ত্বরণ কোন ধরনের রাশি? ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে ত্বরণ যেহেতু একটা ভেক্টর রাশি তাই সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ শূন্য ভেক্টর দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়ে থাকে। বুঝতে পারছো? এই 3টা লাইন আমাদের জন্য 5 স্টার। এগুলো কোথায় আসবে ভাইয়া? শূন্য বা নাল ভেক্টরের গুরুত্ব, শূন্য ভেক্টর বা নাল ভেক্টরের গুরুত্ব কোথায় আসবে? অনুদানমূলক প্রশ্ন আসবে। এই 3টা পয়েন্ট সুন্দর করে নোট করে রাখ। এই টাইটেলটা দেয়, টাইটেলটা দিয়ে শূন্য বা নাল ভেক্টরের গুরুত্ব বলে 3টা পয়েন্ট খাতায় নোট কর, দ্রুত নোট কর। এখানে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে কে কে? কারণ আমাদের, হ্যাঁ গুড, আর গুড, আর ইঞ্জিনিয়ারিং দিবি? মেডিকেল ছেলে আমার ডাক্তার হবে, তাই না? ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং দিবা তাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে ভাইয়া কোনো সূত্র, ফিজিক্সের কোনো সূত্র প্রমাণ ব্যতীত শিখবে না। প্রমাণ ব্যতীত শিখবে না, সব কিছু প্রমাণ সহ শিখতে হবে। মানে কেন হয়েছে লজিক্যালি শিখতে হবে, ইঞ্জিনিয়ারিং কাছে ডেভেলপ করতে হবে। আর এর পাশাপাশি হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। কি লেখা আছে তাহলে? শূন্য বা নাল ভেক্টরের গুরুত্ব। 3টা লাইন খাতায় দ্রুত লেখো। আশা করি 3টা লাইনে বুঝতে পারছো, আমি তো বুঝাইলাম তাই না? 3টা লাইনে বুঝতে পারছো।
ওকে ফাইন, ঠিক আছে, লেখা হয়ে গেল, বল। লেখা হয়ে গেছে 3 লাইন। আসেন তাড়াতাড়ি। ওকে, আসেন। ওকে, আসুন নেক্সট। ওকে, এখন আমরা কিছু সিম্পল সিম্পল জিনিস পড়বো, এরপর হচ্ছে ভেক্টরের মূল আলোচনায় আমরা চলে যাব। এখানে বেশ কিছু ভেক্টর আছে, দেখুন, যেমন সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, এভাবে অনেকগুলা ভেক্টর আছে। আমরা যেটা করব সেটা হচ্ছে এই সবগুলো জিনিস আমরা এইটুকু পর্যন্ত পড়ে ফেলবো, দেন সাধারণ সূত্র থেকে আমাদের মূলত ভেক্টরের ম্যাথ সহ এগুলো শুরু হবে, সব কিছু শুরু হবে। আসো আমরা প্রথমে একটা ভেক্টর বলি তোমার। যেমন মনে করো ভাইয়া, তোমাকে আমি বেশ কিছু ভেক্টর নিয়ে আলোচনা করতেছি, তার মধ্যে একটা ভেক্টরের নাম হচ্ছে সমান ভেক্টর। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সমান ভেক্টর বললাম আমরা, সমান ভেক্টরের ক্ষেত্রে কি হয়? সমান ভেক্টরের ক্ষেত্রে মান এবং দিক উভয় সমান হয়, মান এবং দিক উভয় কি হয়? সমান হয়। এটা মনে করা হচ্ছে এ ভেক্টর, আর এটা মনে করা হচ্ছে বি ভেক্টর। তাহলে এদের উভয়ের কি মানও সমান হবে এবং দিকও কি হবে? একই দিকে হবে, একই দিকে হবে। হ্যাঁ, সে এটাকে বলা হচ্ছে কি ভেক্টর, সমান ভেক্টর। এখন আমরা ঠিক তার বিপরীত কথাটা বলতে পারি। বিপরীত কথাটা বলতে পারি, বিপরীত কথাটা কি বলতে পারি? যে এ ও বি দুইটা ভেক্টর, হ্যাঁ, এ ও বি দুইটা ভেক্টর। এদের এবার হচ্ছে এদের মনে করো হচ্ছে আমরা এখান থেকে মনে করো দুইটা রাশি দিলাম, নেওয়ার পরে জাস্ট কি করলাম, এই যে ভেক্টরটা ছিল এটাকে আমরা জাস্ট ডিরেকশনে চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে কি হবে? যখন আমরা বলবো যে বিপরীত ভেক্টর ভাইয়া, বিপরীত ভেক্টর, যখন আমরা বলবো বিপরীত ভেক্টর, তখন কি হবে? মান সমান, ইয়েস, কিন্তু দিক বিপরীত, কিন্তু দিক কি? বিপরীত, বিপরীত। এবার দুটো জিনিস যেটা গোলা যাবে, এখানে মনে করা হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু 5i, তাহলে এখানে বি ভেক্টর সমানও কি হবে? 5i হবে। এখানে মনে করা হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে 5i, তাহলে যেহেতু দিক বিপরীত, তাহলে তোমাকে আমি ইম্পর্টেন্ট একটা জিনিস পড়ালাম, সেটা হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে যদি দিক বিপরীত হয়ে যায়, তাহলে এদের মানের আগে একটা কি চলে আসে? মাইনাস চলে আসে। তাহলে আমি এখানে লিখছি, দেখো, এ ভেক্টরের ক্ষেত্রের জন্য 5i, যেহেতু দিক বিপরীত সেক্ষেত্রে আমি কি করে ফেললাম? মাইনাস 5i। এটা সবসময় মনে রাখবে, আমি যখন তোমাকে কঠিন কঠিন ব্যাপারগুলো করাবো, যেমন মনে করো হচ্ছে নদী নৌকার ম্যাথ কিংবা হচ্ছে বৃষ্টির ম্যাথ, স্পেশালি বৃষ্টির ম্যাথ, ওই ক্ষেত্রে ওই ডিরেকশন বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমি তোমার বললাম হচ্ছে উত্তর দিকে বাতাস বইছে, ওটাকে আমি মনে করো আপেক্ষিক বেগ হিসাব করার জন্য মনে করো দক্ষিণ দিকে কাউন্ট করা শুরু করলাম, তখন তোমার ওটা ওই ভেক্টর রাশিটাকে কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। বুঝতে পারছো? তাহলে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সবাই বুঝতে পারছে। এখন যেটা পরীক্ষায় তোমাদের প্যাঁচ লাগবে, সমান আর বিপরীত কোনো রকম পেয়ে যাবে। এখন এর কাছাকাছি সিমিলার একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা হচ্ছে তোমার সিমিলার ওয়ার্ডটা হচ্ছে তোমার বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টরের ক্ষেত্রে বিপরীত তলে চলে যায়, বিপরীত তলে চলে যায়। দ্যাটস ওয়াই এক্ষেত্রে মনে করা হচ্ছে এ ভেক্টর রাশির মান যদি 5i হয়, তাহলে আরেকটা ভেক্টর রাশির মান হবে 1/5i, 1/5i। দেখ, এই তিনটা জিনিস নিয়ে জীবনে প্যাঁচ লাগাইও না, হ্যাঁ? সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর। তাহলে বিপ্রতীপ ভেক্টর বললে 5i এর জন্য 1/5i,
আর বিপরীত বললে 5i এর জন্য -5i, মানে মোট কথা এখানে মাইনাস আসবে আর এখানে 1 দ্বারা ভাগ করে ফেলতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, 3টা ভেক্টর বললাম। কয়টি? 9টি। আমি আর 5 মিনিট পড়াবো, দেন চলে দেবো। আজকে প্রথম ক্লাস তো বেশি পড়াবো না, অনেক আসে না আজকে। সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, 3টা কথা বুঝতে পারছো? এবার আসো নেক্সট, আমাদের হয়ে গেছে প্রায়। এবার আমি তোমাকে জাস্ট একটা জিনিস বোঝাবো, সেটা হচ্ছে কি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর দেখো, আমি এটা একটু ভালো করে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, আমি এদিকে একটা ভেক্টর আসেনি না, ভেক্টর দিলাম, একটা ভেক্টর প্লাবিন বলো, এটাকে আমরা কি বলি? এক্স ওয়াই জেড, এটা বলি কি মূল বিন্দু। অবস্থান ভেক্টর কাকে বলে? সুন্দর করে কথাগুলো লেখো। কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোনো ভেক্টরের অবস্থান নির্ণয় করাকে অবস্থান ভেক্টর বলে। অবস্থান ভেক্টর বলে। এই অবস্থান ভেক্টরের সিমিলার দুটো জিনিস আছে, একটা হচ্ছে আয়ত একক ভেক্টর, এরা মানে প্রায় সিমিলার বা সেম বলা যায়, আর একটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এই জিনিসগুলো প্রায় সেম। যখন আমি বলবো প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম, তখনই আর দুটা কথা চলে আসবে। এবার তোদের বইয়ে নেই, আবার প্রসঙ্গ কাঠামো সম্পর্কে তোদের এই ভেক্টরের মধ্যে কোনো আলোচনা করা নেই, ঠিক আছে? বাট আমি প্রসঙ্গ কাঠামো তোদেরকে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল কর। যখনই বলবো ভাইয়া প্রসঙ্গ কাঠামো, জাস্ট এই ওয়ার্ডগুলো তুলে রাখ। প্রসঙ্গ কাঠামো, তোমরা নিশ্চয়ই জানো প্রসঙ্গ কাঠামোর ইংরেজি হচ্ছে রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম, এই রেফারেন্স ফ্রেম দুই রকমের হতে পারে। একটা হইতে পারে তোমার ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আর হতে পারে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম একটা হতে পারে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আর একটা হতে পারে কি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমকে আমরা বলি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, আর এটাকে আমরা বলি হচ্ছে কি অজড় প্রসঙ্গ কাঠামো। আমি সিম্পলি বলে দিচ্ছি, এগুলো আমি অনেক কথাবার্তা বলতে পারবো, এখানে গ্যালিলিও কাঠামো থেকে শুরু করে সবকিছু। জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রসমূহ প্রযোজ্য, নিউটনের সূত্রসমূহ প্রযোজ্য। আর অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রসমূহ কি নয়, প্রযোজ্য নয়। খুব ইম্পর্টেন্ট। নিউটনের সূত্রসমূহ প্রযোজ্য হবে কোথায়? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামোতে। বাট অজড় প্রসঙ্গ কাঠামোতে কি নয়, নিউটনের সূত্রসমূহ কি নয়, প্রযোজ্য নয়। এখন মনে করো তুমি যখন অবস্থান ভেক্টর নির্ণয় করতে যাবা, তখন একটা জিনিস খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা লাখ টাকার। সেটা হচ্ছে 3i + 2j - k সমান, আবার কিউ সমান দেওয়া আছে হচ্ছে 5i - 3j + 2k। এরকম দুইটা ভেক্টর দেওয়া আছে। তোমাকে জিজ্ঞেস করছে উক্ত ভেক্টর দ্বয়ের মধ্যে হচ্ছে অবস্থান নির্ণয় করতে, দিয়ে তোমার এমন দিচ্ছে, দেখো দুইটা রাশির উপরে, এই যে দুইটা রাশির উপরে চিহ্ন দিচ্ছে কয়টা? একটা।
আমি এরকম একটা লিখলাম, আবার আমি এখানে এমন একটা লিখলাম, এই দেখো এখানে দুটো রাশি আছে, কিন্তু এরা দুইটা রাশি পরস্পর কোন আকারে আছে, গুণ আকারে আছে। বাট এরা পরস্পর হচ্ছে তাদের মধ্যকার স্মরণ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? স্মরণ বা অবস্থান বোঝাচ্ছে। তাদের মধ্যকার কি বোঝাচ্ছে? স্মরণ বোঝাচ্ছে। এখানে ভেক্টর চিহ্ন কয়টা আছে? একটা। বাট এখানে ভেক্টর চিহ্ন কয়টা আছে? যদি ভেক্টর চিহ্ন দূরে থাকে তাহলে এটা গুণ বোঝাচ্ছে, আর যদি ভেক্টর চিহ্ন একটা থাকে তাহলে এটা স্মরণ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? স্মরণ। স্মরণ বের করার নিয়ম হচ্ছে সবসময় শেষ স্মরণ মাইনাস আদি স্মরণ। শেষ স্মরণ কার জন্য? কিউ এর জন্য। আদি স্মরণ কার জন্য? পি এর জন্য। তাহলে তোমাকে লিখতে হবে এখানে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর। আর আমরা তোমাকে আমি ভেক্টরের যোগ আর বিয়োগ দুইটাই বলছি। আই থেকে আই বিয়োগ করতে হবে, জে থেকে জে বিয়োগ করতে হবে, কে থেকে কে বিয়োগ করতে হবে। তাহলে বল কিউ এর যে আই, আই কত আছে? 5i। 5i থেকে 3i বিয়োগ করতে তাহলে কত আই হবে? 2i। -3j -2k -2j তাহলে কত হবে? -5j। 2 মাইনাসে মাইনাসে প্লাস কে +3k। তাহলে আজকে থেকে আজীবন মনে রাখবা যে দুইটা ভেক্টরের উপর যদি একটা চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে কি এরা কি বোঝাচ্ছে বলো তো? এরা কি বোঝাচ্ছে? স্মরণ বোঝাচ্ছে বা তাদের মধ্যকার অবস্থান বোঝাচ্ছে। ঠিক আছে? সো এই জিনিসটা মনে রাখবা, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে আজকে যেহেতু বাচ্চাদের কলেজ আছে, আমি হচ্ছে আর বেশি না আগাবো না, মোটামুটি এটুকুই থাক। বাট নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি সূত্রের প্রমাণ শুরু করবো। আজকে জাস্ট সরাসরি ক ক বলছি, কোনো ডিটেলসে কোনো কিছুতে যাইনি। নেক্সট দিন থেকে কিন্তু আমি সূত্রের প্রমাণগুলো বলবো আর ইঞ্জিনিয়ারিং ম্যাথগুলো দেখাবো। ঠিক আছে? এটুকু তুলে নাও, এটুকু তুলে নাও। ঠিক আছে?